গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে কেন পাহাড়ের তরুণদের জন্য রাজনৈতিক সচেতনতাটা অনেক বেশি দরকার সেই বিষয়টা আলাপ তোলার জন্য। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই আলাপটাতে আপনারা অনেকেই এঙ্গেজ করলেও কিছু কিছু পক্ষ থেকে দেখলাম যে বেশ বিরোধিতা করা হচ্ছে আমার এই আলাপ নিয়ে, এবং ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি যাই হোক না কেন, এটা আমি বুঝি যে কারা এই বিরোধিতা করছেন, কেন করছেন। এবং আমি এই আলাপটাকে আরো কন্টিনিউ করতে চাই, যেহেতু আমি দেখলাম যে আহ, কিছু গোষ্ঠীর আসলে আঁতে ঘা লেগেছে পাহাড়ি তরুণদের রাজনৈতিক সচেতনতার কথা তোলার পরে। অনেকে এসে প্রশ্ন করছেন আমি কি করি, আমি কেন আদিবাসীদের সাথে কাজ করি, এবং এরা বেশিরভাগই সেটেলার বাঙালি, এটা আমরা বুঝতে পারি। যাই হোক, আমি মূল আলাপের দিকে একটু আসার চেষ্টা করি। আজকের এই ভিডিওতে আমি মেইনলি আপনাদের সাথে তিনটি বিষয় আলাপ করব। প্রথমত হচ্ছে পাহাড়ে তরুণদের রাজনৈতিক অজ্ঞতা কি স্বাভাবিক নাকি এটা পরিকল্পিত। দ্বিতীয়ত হচ্ছে পাহাড়ে রাজনীতি খারাপ, এই বর্ণনাটা আসলে কে তৈরি করলো। তৃতীয়ত হচ্ছে পারিবারিক শিক্ষা দিয়েই হচ্ছে আমাদের রাজনৈতিক চর্চাটা শুরু করা লাগবে। এই তিনটা মূল ফোকাস রেখে আমি আমার এই আজকের আলাপটা আপনাদের সাথে কন্টিনিউ করব। প্রথমত যে প্রশ্নটা আমি আপনাদের সাথে আলাপ করতে চাই যে পাহাড়ে তরুণদের রাজনৈতিক যে অজ্ঞতা সেটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক। আমার গতকালকের পোস্টে আমি আপনাদের অনেককেই হতাশা প্রকাশ করতে দেখেছি যে পাহাড়ের তরুণরা রাজনৈতিক সচেতন না। এখানে আমাদের একটা কালচারাল শিফটের বিষয়ে বোঝা লাগবে। বর্তমানে যারা তরুণ প্রজন্ম আছে সেই তরুণ প্রজন্মের কিন্তু বেশিরভাগই হচ্ছে যে জেনজি, এবং মজার জিনিস হচ্ছে পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি হয়েছে সেই চুক্তিটি 97 সালেই হয়েছে, এবং তখন থেকেই জেনজি জেনারেশনটা শুরু। এই যে তরুণরা রাজনীতি বোঝে না, তার জন্য কি আমরা যারা মিলেনিয়াল জেনারেশন এবং আমাদের আগের জেনারেশন, আমরা কি আসলে আমাদের দিকে ফিরে তাকিয়েছি কখনো? পার্বত্য চুক্তি বাস্তবায়িত হওয়ার পর বেশিরভাগ আদিবাসী পরিবারই তারা সঙ্গত কারণেই রাজনীতি থেকে বিমুখ হতে শুরু করে, এবং তারা সচেতনভাবে রাজনৈতিক অসচেতনতা তৈরি করে তাদের সন্তানের প্রতি, এবং সন্তানদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া থেকে নিবৃত রাখতে সবসময় অ্যাক্টিভ একটা রোল প্লে করেছে। তাদের সন্তানদেরকে তারা কোনো না কোনোভাবে বুঝিয়েছে রাজনীতি মানে বিপদ, রাজনীতি মানে প্রাণহানি, রাজনীতি মানে নিজের ক্ষতি করা, রাজনীতি মানে অপরাধী হয়ে যাওয়া পার্বত্য অঞ্চলের প্রেক্ষিতে। এই করে করে তরুণ প্রজন্মের মনের মধ্যে আমরা এমন একটা বীজ বাষ্প বপন করে দিয়েছি রাজনীতির বিরুদ্ধে যে রাজনীতি শব্দটাকে তারা আসলে গ্রহণ করতে চায় না। আমি বলছি না যে পাহাড়ের অভিভাবকরা এটা ভুল করেছেন, তারা তাদের ভয় এবং পূর্ব অভিজ্ঞতা থেকে এটা করেছেন। কিন্তু আজকে পার্বত্য চুক্তি হওয়ার 28 বছর পরে এসে আমার আসলে এই প্রশ্নটা করাই লাগছে যে এই যে সচেতনভাবে অসচেতন একটা জনগোষ্ঠী বা একটা তরুণ সমাজ আমরা তৈরি করলাম, তারা কি তাদের নাগরিক অধিকার জানতে পারছে আসলে প্রপারলি, এবং তাদেরকে কি আমরা আলোকিত করছি, বা নাকি আমরা তাদেরকে একটা অন্ধকারের দিকে আসলে ঠেলে দিচ্ছি পরিকল্পিতভাবে। তারপরে দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পাহাড়ের রাজনীতি খারাপ, এই বর্ণনাটা আসলে কে বানালো। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনীতি নিয়ে যখনই কোনো কথা বলতে যাই তখনই একটা কমন আলাপ উঠে আসে, পার্বত্য অঞ্চলের আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা খারাপ। বিভিন্নভাবে সেটেলার বাঙালিরা সবসময় তাদেরকে নানা রকম সন্ত্রাসী ট্যাগ দিতে থাকেন। কোনো না কোনোভাবে কোথায় যেন আমাদের আদিবাসী জনগোষ্ঠীরাও মানে বলতে বলতে থাকে একটা আলাপ, খুব ঢালাও একটা আলাপ বলে ফেলেন যে কেউই ভালো না। কিন্তু আমি বলবো যে 1 মিনিট একটু থামেন, একটু ভাবেন তো। এই যে রাজনৈতিক দলগুলাকে আপনারা খারাপ বলছেন, এই রাজনৈতিক দলগুলা যদি না থাকতো তাহলে আপনাদের যে অস্তিত্বটা এখনো পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর থেকে টিকে আছে, এটা কি আসলে টিকে থাকতো? আমরা যদি আমাদের বাংলাদেশের সমতলের আদিবাসীদের ভূমি এবং আদিবাসীদের কথা চিন্তা করি, আপনারা টাঙ্গাইল মধুপুরের কথা চিন্তা করেন, সাঁওতালদের জমিগুলোর কথা চিন্তা করেন, অন্যান্য যে সমতলের আদিবাসীরা আছে তাদের কিন্তু সব কিছু আমরা গোগ্রাসে বাঙালিরা গিলে ফেলেছি, তাদের কোনো কিছুই টিকে নেই। পার্বত্য অঞ্চলে এখন পর্যন্ত আদিবাসীদের গিলে ফেলতে পারে নাই শুধুমাত্র এই রাজনৈতিক দলগুলোর অস্তিত্বের কারণে। এই বাস্তবতা আপনাদেরকে বোঝা লাগবে। আপনারা যদি না বোঝেন আমি বলবো যে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এটা তো বোঝেন যে এই যারা আঞ্চলিক রাজনৈতিক দল আছে কিভাবে আছে, কয়টা দল আছে সেটা আপনাদের বিষয়, আপনারা আলাপ করেন। বাট যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কারা আসলে প্রচারণা চালায়? সেটেলার বাঙালি সংগঠনগুলো,
জলপাই বাহিনী সবচেয়ে বেশি প্রচারণা চালায়। কেন তাদের এত বেশি প্রচারণা এদের বিরুদ্ধে? কারণ এই দলগুলো না থাকলে পার্বত্য অঞ্চলে তাদের যেই ব্যবসা বাণিজ্য, তাদের যেই ভূমির প্রতি একটা আগ্রাসন, সংস্কৃতির প্রতি আগ্রাসন, ধর্মের প্রতি আগ্রাসন, সম্পূর্ণ জিনিসগুলো এক্সিকিউট করা খুব বেশি স্মুথ হবে শুধুমাত্র যদি রাজনৈতিক শক্তিগুলোকে ধ্বংস করে দেয়া যায়। আপনারা যখন বলেন যে পার্বত্য অঞ্চলের রাজনীতি মানে নোংরা জিনিস, এটা কি আসলে কোনো সময় সত্য কোনো কথা হতে পারে? দেখুন, রাজনীতি করা মানে মিছিল মিটিং সভা সমাবেশ করা নয়। রাজনীতি মানে হচ্ছে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ বোঝাপড়ার মাধ্যমে। আমি যখন পার্বত্য অঞ্চলে ঘুরতে যাই বা আমি যখন পার্বত্য অঞ্চলে আপনাদের সাথে দেখা করতে যাই, আমি তখন খুব বেশি সাবধান থাকি যে আমি আর্মির মালিকানাধীন কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা আর্মির শেয়ার আছে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমি ঘুরবো না, আমি একটা পাইকারি খরচ করব না, যাতে আমার উপার্জিত অর্থ এই দমন পীড়নের পেছনে খরচ না হয়। এটা একটা রাজনীতি, আমি এই রাজনীতিটা করি। শেষ যে আলাপটা যে পরিবার থেকে হচ্ছে রাজনৈতিক শিক্ষা পাওয়া, আমি সম্ভবত একজন ভাগ্যবান মানুষ। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমার বাবা হচ্ছে বাসায় পেপার এনে দিয়ে আমাকে বলতো যে পেপার এটা পড়ে শোনানোর জন্য, তাকে পেপার পড়ে শোনাইতাম। একদিন দুই দিন করতে করতে আমার নিজের নানা রকমের প্রশ্ন আসা শুরু করলো, আমি তাকে প্রশ্ন করা শুরু করলাম, সে আমাকে উত্তর দেওয়া শুরু করলো। তার সাথে আমার এই কনভারসেশনগুলা আমাকে রাজনীতি সচেতন করার জন্য হেল্প করলো। আমি প্রশ্ন করতে শিখলাম, বিশ্লেষণ করা শুরু করলাম বিষয়গুলোকে, রাজনীতির ভাষাগুলোকে, এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য যে স্পৃহা থাকা দরকার সেই স্পৃহাটা আমার মধ্যে তৈরি হলো এই প্রসেসের মধ্য দিয়ে। আজকে যারা ভাবছেন যে রাজনীতি থেকে দূরে রাখলেই হচ্ছে যে সন্তান নিরাপদ, তাদের বলি, আপনার সন্তান যখন অধিকার চিনেই না, তখন সে কিভাবে আসলে নিজের ভবিষ্যৎ রক্ষা করবে? সে তো জানেই না তার অধিকারগুলো কি, সে তো জানেই না তার অধিকারগুলো কোথায় গিয়ে ক্লেম করা লাগবে, সে তো জানে না যে সে এই অধিকারগুলো কোন প্রক্রিয়ায় পেতে পারে, এবং তার এই অধিকার আদায়ের আন্দোলনের জন্য তার যে সহকর্মী দরকার, তার যে আলাই দরকার, তার যে সমর্থক দরকার, সেটা যে তার গঠন করা লাগবে সেই বিষয়টাও তো সে জানে না। আমি একজন বাঙালি হিসাবে আপনাদের পক্ষে কথা বলছি, আপনারা কি মনে করেন আমি একাই কথা বলি? না তো, আরো অনেক বাঙালি আছে যারা আপনাদের এলাকায়, তাদেরকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা লাগবে, তাদের সাথে কনভারসেশনে আসা লাগবে, এবং সেই মানুষগুলোর সহযোগিতা নিয়ে তরুণদেরকে রাজনীতি সচেতন করা লাগবে। আমার এই আলোচনার উদ্দেশ্য কাউকে দোষ দেয়া নয়। আমি আসলে আপনাদের একটা আত্মসমালোচনা তৈরি করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। আপনারা নিজেরা একটু চিন্তা করেন যে এই যে রাজনৈতিকভাবে অসচেতন করে রাখছে আমরা নতুন প্রজন্মকে, তাতে করে কি আসলে তারা টিকে থাকবে? আপনার সন্তান পর্যন্ত তো টিকে আছে বুঝলাম, কিন্তু তাদের সন্তান, তার পরের প্রজন্ম, তাদের পরেরও প্রজন্ম, তারা কি টিকে থাকবে আসলে এইভাবে রাজনৈতিক অসচেতন হয়ে? আমার এই আলাপটা শেষ করি আপনাদের জন্য একটি প্রশ্ন দিয়ে। এই যে সচেতনভাবে আপনারা আপনাদের সন্তানকে রাজনীতি থেকে দূরে রাখছেন, আপনারা কি মনে করেন যে আপনারা তাদেরকে আসলে সুরক্ষিত রাখছেন? আপনাদের কি মনে হয় না যে আপনারা আসলে আপনাদের জাতি, আপনাদের সমাজ, আপনাদের সত্তা এবং আপনাদের অনাগত প্রজন্মকে আপনারা আসলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন এর মধ্য দিয়ে?